আমরা তো আমাদের নারী অনুষ্ঠান অনেক দিন ধরে করছি, তাই ভাবলাম আপনাদের পড়ে শোনাই রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ, যার নাম নারী। মানুষের সৃষ্টিতে নারী পুরাতনী। নরসমাজে নারী শক্তিকে বলা যেতে পারে আদ্যা শক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে। আমাদের বাল্যকালে ঘরের বাইরে যাতায়াতের আবশ্যকে মেয়েদের ছিল পালকির যুগ। মানিঘরের সেই পালকির উপরে পড়তো ঘটাটোপ। বেথুন স্কুলে যে মেয়েরা সর্বপ্রথমে ভর্তি হয়েছিলেন তার মধ্যে অগ্রণী ছিলেন আমার বড় দিদি। তিনি দাঁড়খোলা পালকিতে স্কুলে যেতেন। সেদিনকার সম্ভ্রান্ত বংশের আদর্শকে সেটা অল্প পীড়া দেয়নি। সেই এক বস্ত্রের দিনে সেমিজ পরাটা নির্লজ্জতার লক্ষণ ছিল। শালীনতার প্রচলিত রীতি রক্ষা করে রেলগাড়িতে যাতায়াত করা সহজ ব্যাপার ছিল না। আজ সেই ঢাকা পালকির যুগ বহু দূরে চলে গেছে। মৃদু পদে যায়নি, দ্রুত পদেই গেছে। বাইরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন আপনি ঘটেছে। এ নিয়ে কাউকে সভা সমিতি করতে হয়নি। মেয়েদের বিবাহের বয়স দেখতে দেখতে এগিয়ে গেল, সেও হয়েছে সহজে। প্রাকৃতিক কারণে নদীতে জলধারার পরিমাণ যদি বেড়ে যায়, তবে তার তটভূমির সীমা আপনি হটে যেতে থাকে। মেয়েদের জীবনে আজ সকল দিক থেকে সতই তার তটের সীমা দূরে চলে যাচ্ছে। নদী উঠছে মহানদী হয়ে। চলুন শুরু করি আমাদের নারী। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ আমরা সেলিব্রিটিদের ফ্যাশন সিক্রেটস জানব, আর তাই চলে এসেছি আমাদের সেলিব্রিটি অতিথির বাড়ি। কে বলুন তো? আপনাদের খুব প্রিয় মুখ, চেনা মানুষ, অভিনেত্রী ফ্যাশনেবল চৈতি ঘোষালের সঙ্গে। আসুন চৈতিদির সঙ্গে কথা বলা যাক। নমস্কার চৈতিদি। নমস্কার। আচ্ছা চৈতিদি, প্রথমেই আমাদের দর্শক বন্ধুদের তুমি যদি একটু বলো, এই যে ফ্যাশনের সঙ্গে লাইফস্টাইলের একটা কোরিলেশন আমরা সবসময় দেখি, তোমার জীবনের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে ফ্যাশনটা সবসময় ভীষণ কমফোর্টেবল হওয়া উচিত। কেন বলো তো, মানে তুমি যদি সকালবেলা মনে করো যে একটা ঘাগরা পরবে, সেটা প্যাস্টেল কালারেরও ঘাগরা হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা কতটা সহজ হবে তুমি যেখানে যাচ্ছ সেটার উপর নির্ভর করে। কিন্তু ধরো তুমি যদি খুব কাজের মধ্যে থাকবে, খুব বেশি তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে, তখন পোশাকগুলো সেই অনুযায়ী হবে। ইউ ক্যান ওয়্যার ট্রাউজার্স, আর যারা একটু এথনিক জিনিসপত্র পরতে ভালোবাসে এরকম পাঞ্জাবি পরতে পারে, স্কার্ফ নিতে পারে, বা যারা ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালোবাসে দে ক্যান হ্যাভ দোজ কেপ্রিজ অ্যান্ড তার উপরে টপস। মানে কমফর্ট লেভেলটা তোমার ফ্যাশনে এনথিং। একদম, এখন ইনফ্যাক্ট ফ্যাশনে এনথিং কমফর্টটা, এবং তোমার ফ্যাশনেও কমফর্টটা ভীষণ প্রয়োজন। দর্শক বন্ধুরা তোমাকে যেমন চরিত্রগুলোতে দেখে টেলিভিশনে, সেখানের ফ্যাশন আর তোমার রিয়েল লাইফে চৈতি ঘোষালের ফ্যাশন কিন্তু একদম আলাদা। সেই বিষয়ে একটু আমাদের দর্শক বন্ধুদের যদি তোমার ওয়ার্ড্রোবের সম্বন্ধে বলো। আমার ওয়ার্ড্রোব ডমিনেট করে ট্রাউজার্স, জিন্স, কেপ্রিজ, হিপস্টার্স আর টপস নানান ধরনের। মানে সেটা ডেফিনেটলি নির্ভর করে আমার মোটা আর রোগা হওয়ার উপরে। যদি আমি ঠিকঠাক থাকি তাহলে আই ওয়্যার শর্ট টপস, আর যদি আমার মনে কারণ নিজের মনে হওয়াটা না ভীষণ ইম্পর্টেন্ট। মানে নিজে কতটা রোগা হয়েছে মোটা হয়েছে এটা ভীষণ বোঝা যায়। তো তাহলে এই আমি এখন যেরকম পড়ে আছি, তারপরে তুমি এখন একটু পুট অন করেছো, নিজে ভাবছো, কিন্তু তুমি একদম পুট অন করোনি, সেটা আমি তোমাকে বলছি। আচ্ছা, আরেকটা কথা দিদি, তুমি কি ধরনের ম্যাটেরিয়ালসের ওপর আউটফিট পরতে পছন্দ করো? আই এম ভেরি ফিনিকি অ্যাবাউট ম্যাটেরিয়ালস। মানে আমি ভীষণ কটন পরতে ভালোবাসি, সিল্ক শীতকালে পরতে ভালোবাসি, তাসার পরতে ভালোবাসি, ওই ধরনের। মানে সিনথেটিকটা আমার খুব একটা ইটস নট মাই থিং আর কি। তবে দু একটা যে পরি না তা নয়, তবে জর্জেট আমার ভালো লাগে। তবে জর্জেট পরলে আমি ভীষণ প্যাস্টেল কালার্স, আর সালোয়ার কামিজ তো জানিসই আমার মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। তাহলে বলা যেতে পারে তোমার ওয়ার্ড্রোবে হোয়াইট ভীষণ ডমিনেট করে, তাই তো?
অসম্ভব, মানে আমার শার্টস, চিকনের শার্ট মানে ওরম ধরনের শার্টস, ওগুলো সবই হোয়াইট, এবং অনেকেরই মনে হতে পারে যে চৈতি একই কস্টিউম পরছে। মানে আমাকে একটা সিরিয়ালে আমি আই এম ওয়ারিং ওই ধরনের মডার্ন ড্রেস, তো সেখানে মাঝে মাঝে সালোয়ার কামিজ, সে ডিরেক্টর বাধ্য হয়েছে আমাকে একদিন খুব কাচুমাচু করে বললো যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। কি প্রবলেমটা কি? আরে প্লিজ কাম আউট। আমি ভাবলাম বোধহয় যে কিছু একটা হবে টবে, খুব সিরিয়াস বললো, আপনি না এত দিন অবধি আমার সঙ্গে যা যা কাজ করেছেন সব কটা সিনে আপনি সাদা পরেছেন, আচ্ছা আপনি যদি একটু লাল নীল অন্য রঙের পরে আমাদের একটু দেখাতে পারেন আর কি। অ্যাবসলিউটলি। তো আমি বললাম আই এম সো সরি, হ্যাঁ সেটা আপনি না এর মনে করে দেবেন যে চৈতি কালকে আপনার শুটিং আছে, আপনি একটুখানি কালারফুল নিয়ে আসবেন, হোয়াইট না, কারণ আমার মনে হয় হোয়াইটের মধ্যে অনেক কালার, 7টা রং আমি দেখতে পাই। ফ্যাশনেবল অ্যাক্ট্রেস হিসেবে তুমি নিশ্চয়ই নানা রকম রং পরতে ভালোবাসো, এবং ইউ ভেরি স্পেসিফিক অ্যাবাউট সকালে কি পরবে, সন্ধ্যেবেলা কি পরবে, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলো। ইয়েলোটার নানান শেডস আমার সকালবেলা পরতেও ভালো লাগে, গ্রিন সকালবেলা পরতে ভালো লাগে, ব্লু লাইট ব্লু ভালো লাগে, আবার মিডনাইট ব্লুটা ইউনো। সো এইরকম কালোটা আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট কালো লং ড্রেস হলে, আমার কালো শাড়ি প্রচুর আছে, কিন্তু আমার মনে হয় ওই পার্টিজে শাড়িও পরা যায়, আবার অ্যাট দ্য সেম টাইম আই প্রেফার ওয়ারিং ওয়েস্টার্নস। তার কারণ হচ্ছে সারাদিন শুটিং করি তো, আর আমার নতুন করে সাজতে ভাল লাগে না, মানে আবার শাড়ি পরে অনেক রকম সাজা, তার থেকে একটা সামার স্যুট পরে নিলে মন্দ হয় না। এই যে তুমি বলছো সামার স্যুট ফর গেট টুগেদার্স অর পার্টিজ, কিন্তু ধরো তুমি শাড়ি পরলে বা একটা খুব ফ্যাশনেবল কোনো ট্রেডিশনাল আউটফিট পরলে, তার সঙ্গে কী ধরনের অ্যাক্সেসরি পরতে তুমি ভালোবাসো? একটা মানে অনেকগুলো ছোট ছোট মানে ডায়মন্ড লম্বা দুল এরকম হতে পারে, তার সাথে একটা ছোট গলায় কিছু, আর আমার নানান ধরনের ওয়াচ ভালো লাগে, সেগুলো আমার মনে হয় ইটস পার্ট অফ ওয়ান্স এই আর কি অর্নামেন্টস। আর শাড়ি পরলে আমি তাঁতের শাড়ির সাথে ভীষণ ওই দস্তার গয়না বা হোয়াইট মেটালের গয়না বা নানান ধরনের যেগুলো আমরা ক্রিয়েট করি আর কি, এটার সাথে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ, সেই রকম গয়নাও ভালো লাগে পরতে, কাঠের গয়না এগুলো পরতে ভীষণ ভালো লাগে। আর আই উড সে সালোয়ার কামিজ আর শাড়ির সাথে কিন্তু অনেকটাই কাছাকাছি যায় গয়নাগুলো। হ্যাঁ, খুব চুলটা খুব টাইট করে বাঁধলে ইউ ক্যান ওয়্যার খুব বড় ঝুমকো, কুন্দন সেট পরা যেতে পারে, বাট কুন্দন সেট আমার ভীষণ মনে হয় যে একটা কালারের সেলফ কালারের অর্নামেন্টের সাথে কুন্দন সেটটা ভীষণ খোলে। মানে ইফ ইউ ওয়্যারিং মানে অনেক গয়না, তাহলে আই উড প্রেফার যে শাড়িটা একটা প্যাস্টেল কালার হওয়া উচিত, মানে বা প্যাস্টেল কালার না, সেলফ কালার হওয়া উচিত। আর অনেক খুব সুন্দর শাড়ি পরলে গয়নাগুলো ভেবে চিনতে, মানে খুব সুন্দর খুব সিল্কের বা ওই ধরনের জরির শাড়ি পরলে তার সাথে প্রচুর সোনার গয়না, ইট ডাজন্ট ওয়ার্ক। মানে আমরা এটা কনক্লুড করতে পারি যে তুমি যদি কোনো হেভি অ্যাক্সেসরি ইউজ করছো বা তুমি কোনো হেভি জুয়েলারি পরছো, তার সঙ্গে তোমার আউটফিটটা রং খুব সাটল হওয়া চাই, এবং তোমার আউটফিটটা বেশ স্লিক, এবং শাড়ি জামা কাপড় বা যাই পরো সেটা কিন্তু একদম সিম্পল হবে। আবার অরণ্যের একটা সিনে আমি পরেছিলাম একটা খুব লাইট সি গ্রিনটাই খুব লাইট একটা জর্জেট পরেছিলাম, তার সাথে একটু সাদা কাজ করা ছিল জর্জেটের সাথে, তো আমি খুব ছোট ছোট পার্ল পরেছিলাম। তো আই থিঙ্ক ইট মানে লট অফ পিপল টোল্ড মি দ্যাট ইট ওয়ার্কড ভেরি ওয়েল। মাস্ট হ্যাভ লুকড ফ্যান্টাস্টিক এন্ড ভেরি ফ্যাশনেবল। আচ্ছা চৈতিদি, তাহলে আজকে তোমার সাথে কথা বলে আমার এইটুকু মনে হচ্ছে যে তোমার লাইফস্টাইল এবং তোমার ফ্যাশন, তাতে কমফর্ট জোনটাও ইম্পর্টেন্ট, কালার স্কিমস ইম্পর্টেন্ট, তাতে সাটলটি খুব ইম্পর্টেন্ট, এবং তুমি নিজে যতটা ফ্যাশনেবল তার সঙ্গে তোমার লাইফস্টাইলের রিলেশনটাও সাংঘাতিক। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি যদি কোনো মেসেজ দাও, ফ্যাশন মেসেজ। আমি কি বলবো, আমি একটু রবি ঠাকুরের ভাবনাটা ধার করে নিয়ে বলি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি, সুন্দর হলো সে। এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট কথা।
আপনার নিজের কাছে যদি মনে হয় আপনি সুন্দর, আপনি সুন্দর। তাহলে কেমন লাগলো আমাদের এই আড্ডা চৈতাদির সঙ্গে? জমে গেছে বলুন? আপনাদের এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগলো আমাদের অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদেরও তো অনেক প্রিয় ব্যক্তি, বিখ্যাত মানুষ আছে যাদের ফ্যাশন সিক্রেটস, ফ্যাশন স্টেটমেন্টসের সম্বন্ধে আপনারা জানতে চান। তাদের নামগুলো আমাদের লিখে পাঠান, আমরা চলে যাব তাদের কাছে এবং তাদের সেই রুচি, পছন্দ, ফ্যাশন স্টেটমেন্টস, ফ্যাশন সিক্রেটস, লাইফস্টাইল পৌঁছে দেবো আপনাদের কাছে। দেরি করবেন না, চট করে চিঠি লিখুন এই ঠিকানায়। নমস্কার, আমি দেবযানী। আবার চলে এসেছি আপনাদের সামনে নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে। কালকে খবরের কাগজে একটা আর্টিকেল পড়লাম, কন্যা সন্তান হয়েছে বলে স্বামী স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। কালকে কেন, এটা বোধহয় প্রায়ই পেপারে বেরোয়, তাই না? কন্যা ভ্রূণ হত্যা কিন্তু আমাদের ভারতবর্ষে ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু কেন? এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। চলুন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং এন্ডোস্কোপিক সার্জন ডক্টর রঞ্জিত চক্রবর্তীকে। নমস্কার ডক্টর চক্রবর্তী। আচ্ছা ডক্টর চক্রবর্তী, এই ভারতবর্ষে কন্যা ভ্রূণ হত্যার পার্সেন্টেজ তো বেড়েই চলেছে, এটা কেন? দেখুন, এটার মূলে যদি যেতে চান তাহলে মেইন যেতে হবে যে কেন কন্যা সন্তান মা বাবা চাইছেন না। এর রুট কিন্তু অনেক দিন আগের থেকে আমাদের দেশে যে পণ প্রথা, আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য চিফ কারণ যার জন্য মা বাবা কিছুতেই একটা মেয়ে সন্তান হলে তাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। এটা আজকে শুরু হয়নি, এটা বহু বছরের রোগ। এবং যতদিন না এই পণ প্রথার বিরুদ্ধে সমাজ নিজেকে রেকটিফাই করতে পারবে ততদিন এটার থেকে আমরা কিছুতেই মুক্তি পাচ্ছি না। কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু এতটা দেখা যায় না, মানে যতটা পেপারে আসে যে কভারেজগুলো দেখা যায় ম্যাক্সিমামই নয় রাজস্থান, নয় ইউপি, নয় বিহার। তো ওই সাইডটায় এটা কেন এত হয়? এটার কারণও একই। আমাদের ধরুন পশ্চিমবাংলার মানুষের মধ্যে পণ প্রথা যে নেই তা নয়, কিন্তু হিন্দি স্পিকিং বেল্ট যেটা ধরুন বিহার, ইউপি, রাজস্থান, এই দিকে পণ প্রথাটা বোধহয় এখনো আমাদের থেকে আরো বেশি প্রবল। আমাদের যদি গ্রাম বাংলায় যান কিংবা একটু কলকাতার বাইরের দিকে যান তাহলে কিন্তু পণ প্রথা এখনো পুরোপুরি অবলুপ্ত হয়নি। হয়তো তার তীব্রতাটা কমেছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা জেগেছে এবং লোকে আমাদের জেনারেশন কিংবা তার পরের জেনারেশনের ছেলে মেয়েরা নিজেরাই হয়তো পণ দেওয়া নেওয়াকে অবজেকশনেবল মনে করে তার বাবা মা চাইলেও করতে দিচ্ছেন না। ন্যাচারালি সেখানে কিন্তু ফিমেল বেবি মানে কন্যা সন্তানের অ্যাকসেপ্টেন্স অনেক বেড়েছে। মানে আমাদের সবই খারাপ বলতে বলতে অভ্যেস যেটা হয়ে গেছে যে পশ্চিমবাংলায় হয়তো সবই খারাপ, এটা কিন্তু ঠিক নয়। এই যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি এতে কিন্তু ফরচুনেট আমরা যে আজকে আমাদের বাংলার মানুষরা অনেক বেশি এগিয়ে আসছেন। আজ থেকে 20 বছর আগে যখন ডেলিভারির পরে কারোর কন্যা সন্তান জন্মাতো তখন তারা যেরকম তাদের মুখের অবস্থা হতো কান্নাকাটি শুরু করে দিত। এখন কিন্তু এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট শিক্ষিত বাঙালি পরিবারে আমি এরকমও জানি তারা মেয়েই চাইছে, এরকম প্রচুর আজকাল দেখা যায়। যখন জিজ্ঞেস করি কি চাই, ছেলে না মেয়ে, তখন আমরা মানে জাস্ট জানবার জন্য জিজ্ঞেস করি, করে দেখছি লাস্ট প্রায় 5-7-10 বছরে ডিমান্ড ফর এ মেয়ে বাচ্চা হ্যাজ ইনক্রিজড। কিন্তু সেক্ষেত্রে বিহার স্পিকিং, এই হিন্দি স্পিকিং যে বেল্টটা, বিহার, রাজস্থান, ইউপি, এদের কিন্তু অবস্থা খুব একটা উন্নতি হয়নি, বরং দিন দিন আরো বেড়েই চলেছে যত পণের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেক্সটা ডিটারমাইন করে কি করে বেবি? দেখুন, সেক্স ডিটারমাইন যেমন সায়েন্স এগোচ্ছে সেরকম নানা রকম টেকনোলজি বেরোচ্ছে যাতে সেক্স ডিটারমিনেশন হতে পারে। ইউজুয়ালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আজকাল আলট্রাসাউন্ড মেশিন গ্রামে গঞ্জে, মফস্বলে, বড় শহরে তো আছেই, সমস্ত ক্লিনিকেই আপনি একটা আলট্রাসাউন্ড পাবেন। এবং যারা এই বাচ্চার আলট্রাসাউন্ড করেন কিংবা ভ্রূণের আলট্রাসাউন্ড করেন তারা একটা সার্টেন উইকসের পর এক্সটার্নাল জেনিটাল ট্র্যাকটাকে দেখে তারা বলে দিতে পারেন রাফলি যে এটা একটি কন্যা সন্তান না পুত্র সন্তান। যদিও এটা 100% অ্যাকিউরেট নয়, কিন্তু প্রায় 98% অ্যাকিউরেসিতে ওরা বলে দিতে পারেন। এছাড়াও কিছু ইনভেসিভ টেস্ট আছে যেটা অবশ্য 8-5 জন লোকের মধ্যে অ্যাভেলেবল নেই, কিন্তু মেডিকেল সায়েন্সে অ্যামনিওসিনথেসিস কিংবা কোরিয়ান ভিলাস বায়োপসি আছে যেগুলো আমরা কোনো মেডিকেল ইন্ডিকেশন থাকলে তবেই করতে পাঠাই। এখানে বেবির কিংবা প্লাসেন্টার সেলস নিয়ে ল্যাবরেটরিতে ক্রোমোজোম অ্যানালিসিস করে বলে দেওয়া যায় যে এটা ছেলে কিংবা মেয়ে। বাট ইজ দিস লিগ্যাল? This is legal because this is utilized only for
মেডিকেল পারপাস, যেমন ধরুন কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে যেটা এক্স লিঙ্ক কিংবা ওয়াই লিঙ্ক, সেক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন হয় যে ভ্রূণটা ছেলে কিংবা মেয়ে, কারণ হয়তো মেয়েরা এই ডিজিজটাকে ক্যারি করবে না, অথচ ছেলে বাচ্চা হলে এফেক্টেড হবে, সেক্ষেত্রে মেডিকেলি টার্মিনেশন অ্যাডভাইস করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সেটা তো ডক্টরস পার্সপেক্টিভ থেকে, কিন্তু বাবা মার কি জানাটা লিগ্যাল? না, বাবা মাকে সেক্স জানানো আইন করে বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এই আইন প্রায় 1980s এ হয়েছে, কিন্তু যেহেতু আমাদের দেশে কোনো আইনই সহজে অ্যাক্টিভেট হয় না, ন্যাচারালি এই সমস্ত আলোচনা, আজকের যে অ্যাওয়ারনেস আলোচনাগুলো যেগুলো মিডিয়া রিফ্লেক্ট করছে, সেগুলোর থেকে লাস্ট 2-3 বছর ধরে এটা নিয়ে কড়াকড়ি হয়েছে। গভর্নমেন্ট আপ্রাণ প্রচেষ্টা করছেন যে আল্ট্রাসাউন্ড ক্লিনিকগুলোর উপর রেস্ট্রিকশন আরোপ করতে, যারা সেক্স ডিটারমিনেশন করতে পারেন সেখানে একটা রেস্ট্রিকশন দিতে। ন্যাচারালি লাস্ট কয়েক বছর ধরে এটা প্রচন্ডই কড়াকড়ি ভাবে করা হয়েছে, এবং কখনোই যদি পেশেন্ট মানে মা বাবা জানতে চান, মেডিকেলি আমরা কখনোই সেক্স বলি না, এবং আমাদের যারা আল্ট্রাসাউন্ড করেন তারাও সেক্স বলেন না। আচ্ছা, সেক্স জানানোটা যেরকম ইলিগাল করা হচ্ছে, এর কি কোনো শাস্তি আছে? হ্যাঁ, এখন আমাদের গভর্নমেন্ট লেটে হলেও যে ধরনের আইন করেছেন, তাতে যদি ধরা যায় কোনো ক্লিনিক থেকে এই ধরনের সেক্স ডিটারমিনেশন করা হয়, তার লাইসেন্স বাতিল তো হবেই, তাকে ফার্দার আল্ট্রাসাউন্ড মেশিন ইনস্টল করা কিংবা ইউজ করার থেকে ব্যান্ড করে দেওয়া হবে, এবং এতে জেল পর্যন্ত হতে পারে। এই আইনে খুব কড়া শাস্তির ব্যবস্থা আছে। কোন মাসে, মানে কত মাসে এটা ডিটারমাইন করা যায় সেক্সটা? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে 12 to 14 উইকসের পর, মানে 4 মাস চলার সময়, তখন মোটামুটি এটাকে ডিটারমিন করা সম্ভব। 12 উইকসের আগে ডিটারমিন করা যায় না, কিন্তু 3 থেকে 4 মাস যখন চলছে সেই সময় খালি এটা সম্ভব আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিটারমিন করা। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আপনি কি মনে করেন আমাদের দেশে যদি লিটারেসি রেট বাড়তো, শিক্ষার সংখ্যা যদি বাড়ে, তাহলে কি এটা কমার সম্ভাবনা আছে? মানে হাউ ডু ইউ রিলেট দিস টু? ডেফিনেটলি, এর আমার মতে যদি এই জিনিসটার কোনো একটা ডিমান্ড না থাকে, তাহলে এটা তো চলতো না কখনো, এবং ডিমান্ডটা তো আসছে সোসাইটির থেকে। পেশেন্টের মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি তারা জানতে চাইছেন, এমনভাবে জানতে চাইছেন যে পেশেন্ট নিজে, অনেক সময় পেশেন্ট নিজেও জানতে চাইছে, কারণ তার যদি একটা মেয়ে কন্যা হয়, তাহলে সে বাড়িতে কিংবা সমাজে তার যে অবস্থা হবে, কি যেরকম সাইকোলজিক্যাল প্রেশার হবে, তাতে সে ভয়ে আতঙ্কিত হয়ে থাকে যে আমার যেন মেয়ে না হয়। আমি তো বলবো এর পুরোটাই আমাদের সমাজ ব্যবস্থা এবং এডুকেশনের সঙ্গে রিলেটেড। আজকে ভাবুন, আমাদের মতো দেশে যেখানে লিটারেসি রেট খুব কম, সেখানে একটা গ্রামে গঞ্জে বাড়ির বউকে যেভাবে তারা হ্যান্ডেল করবে, ট্রিট করবে, সেইভাবে তো সে মোটিভেটেড হচ্ছে। আজকে পেশেন্ট কিংবা তার বাড়ির লোক যদি না চাইতো, কোনোদিনই এই জিনিসগুলো এখানে ডেভেলপ করতো না। যতদিন না পর্যন্ত আমাদের এডুকেশন লিটারেসি রেট বাড়বে, মাস অ্যাওয়ারনেস, নট নেসেসারিলি শুধু লেখাপড়া জানানো। আজকে ধরুন এই যে আলোচনাটা আপনি করছেন, এই আলোচনার মাধ্যমে যারা এটা শুনবেন, তাদের মধ্যে তো এই প্রশ্নটা জাগবে যে এটা জানা তো কখনোই উচিত নয়, এবং জানলেও কন্যা ভ্রূণ নষ্ট করা কখনোই উচিত নয় মানবিক দিক থেকেও। ন্যাচারালি এডুকেশন এবং লিটারেসির সঙ্গে এটা সম্পূর্ণরূপে জড়িত। আমাদের এই কুসংস্কার, পণ প্রথা, এগুলোর থেকে যতদিন না আমরা বেরিয়ে আসতে পারবো, ততদিন এটা শুধু আইন করে ডাক্তার কিংবা গভর্নমেন্টরা কখনোই বন্ধ করতে পারবে না। আচ্ছা, গভর্নমেন্টের রোলটা, গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু আপনার কি মনে হয় না একটু বেশি এটা নিয়ে অ্যাওয়ারনেস আনা গভর্নমেন্টের তরফ থেকে প্রয়োজন? হ্যাঁ, দেখুন, গভর্নমেন্ট আইন করেছেন, যে আইন ফলো করা হচ্ছে, কিন্তু আইনটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটা দেখার মেশিনারি কিছু ডাক্তার কিংবা ইনস্টিটিউশনের হাতে তো নেই। যে ডাক্তাররা চাইছেন না এটা করা হোক, আমরা তো সবসময় বলবো যে এটা করা উচিত না, এবং এটা করা যেখানে হচ্ছে সেটা আটকানো উচিত, কিন্তু আমাদের কাছে তো এমন কোনো মেশিনারি নেই যে ধরুন মফস্বল শহরে কি কলকাতার কোনো প্রান্তে যদি এটা করা হয়, সেখানে গিয়ে এটা আটকানোর। ন্যাচারালি আমরা চাইবো গভর্নমেন্টের সাইড থেকে আরো বেশি প্রশাসনিক সাহায্য পাওয়া যায়, যাতে এটাকে আটকানো যায়। এটা তো গেল গভর্নমেন্টের কথা। আপনারা চিকিৎসকরা এই বিষয়ে কি স্টেপ নিয়েছেন? এটা আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ কোনো কিছু হলেই আমরা সবসময় ভাবি গভর্নমেন্ট করে দেবে, এটা ঠিক না। আমাদের ইন্ডিভিজুয়ালি, ধরুন আমি আপনি, আমাদের যা যতটুকু ক্ষমতা আছে, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। আমরা চিকিৎসকরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের কাছেই তো প্রাইমারিলি রিকোয়েস্টটা আসে পেশেন্টের বাড়ির লোকের সাইড থেকে, আমরা তাদেরকে এটা করা যাবে না কিংবা হবে না এইটা বলে ছেড়ে না দিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেন এটা করা উচিত না। আমরা যে সব ক্ষেত্রে
সুফল পাই তা নয়। আমি হয়তো একজনকে বললাম যে না এটা দেখুন, এটা করা উচিত না, এটা করা আপনার পক্ষে অন্যায়, তিনি হয়তো আমার কথাটা পছন্দ হলো না, তিনি আরো একটা কোথাও গিয়ে আমার অন্য কোনো কলিগের সঙ্গে কথা বললেন। কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারই এখন চেষ্টা করছেন যে এদেরকে নিরস্ত্র করা এ ধরনের টেস্টিং এর হাত থেকে, মানে নিজেদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য। না সেটা তো গেল শহরের কথা, শহরে তো মানুষ আমরা ধরে নিতে পারি অনেক বেশি শিক্ষিত, কিন্তু গ্রামে গঞ্জে আপনারা কি স্টেপ নিয়েছেন? আমাদের যে কলিগরা গ্রামেগঞ্জে কাজ করেন তাদের মধ্যে প্রচুর ডাক্তার আছেন যারা কলকাতার থেকে যান মফস্বল শহরে আল্ট্রাসাউন্ড করতে। তাদের থ্রু দিয়ে, IM এর থ্রু দিয়ে আমরা সবাইকেই এই ধরনেরই জিনিস ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেউ যদি কখনো চায় তাদেরকে প্রাইমারিলি সেই টেস্টিং এর হাত থেকে আটকানো। কারণ টেস্টিং না করলে কিন্তু আপনি জানতে পারছেন না যে এটা কন্যা সন্তান হবে নাকি। ন্যাচারালি টেস্টিংটাকে যদি আটকানো যায় তাহলে কিন্তু কন্যা ভ্রূণ নষ্ট করার হাত থেকে অনেকটাই আমরা সোসাইটিকে আটকে দিতে পারি। এটার ফল কি পজিটিভ, মানে এতে আপনারা উপকার পাচ্ছেন? এখন পর্যন্ত যে আমরা রেজাল্ট পাচ্ছি যথেষ্ট পজিটিভ। আগের থেকে এর রিকোয়েস্ট আসাও কমে গেছে, রিকোয়েস্ট এলেও রিকোয়েস্টের বেশি এটা আর কেউ এগোচ্ছেন না। আর যেহেতু এটা তারা ফিরে গিয়ে আলোচনা করছেন, তারাও ক্রমশ জেনে যাচ্ছেন যে কোনো ক্লিনিককে কিংবা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে তারা এটা বলবেন না। ন্যাচারালি রিকোয়েস্টও কমছে। আর 2-1 বছরের মধ্যে আমি চাইবো এবং দেখবো যে প্রচুর সংখ্যায় ইনসিডেন্স কমে গেছে। আপনি খুবই আশাবাদী আমি খুবই আশাবাদী। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এতটা সময় দিয়েছেন। ডক্টর চক্রবর্তীর সঙ্গে আমার এই আলোচনাটা আমি নিজে তো খুবই এনজয় করেছি, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে, এবং ওনার মতো আমিও কিন্তু খুব আশাবাদী। নারীর স্বাস্থ্য বিভাগ আপনাদেরই জন্য। আপনারা আমাদের লিখে পাঠান এমন কোনো ঘটনা যা আপনাদের জীবনে ঘটেছে। শুধু আপনিই কেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমন কোনো অসুখ যেখান থেকে ঠিক হয়ে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আজ আপনারা সুস্থ। এরকম ঘটনা আমাদের লিখে জানালে আমরা কথা দিচ্ছি নারীর সকল দর্শকের সামনে আমরা নিশ্চয়ই তুলে ধরব। নমস্কার, আমি কাঞ্চনা। এ কথাটা সত্যি যে মানুষের জীবনের কোনো ভরসা নেই, প্রতিটা মানুষকে মরতে একদিন হবে, এর থেকে বোধহয় সত্যি আর কিছুই নয়। কিন্তু মরার পরেও অনেক ডিউটি আমাদের থাকে যা হয়তো জীবনদশাতেই আমাদের পালন করতে হয়। সুতরাং জীবনদশা বলুন কি মরণের পর বলুন, কর্তব্য তো থেকেই যায়। সেই কর্তব্যের খাতিরে প্রয়োজন হয় প্রিয়জনের অনেক দরকারি জিনিসের। সেই দরকারি জিনিসের জন্য প্রয়োজন টাকা পয়সার, আর এই টাকা পয়সার জন্য প্রয়োজন ইন্স্যুরেন্স। তাই ইন্স্যুরেন্স সম্পর্কে অনেক টুকিটাকি তথ্য জানাতে আজকে আমি হাজির। আপনাদের সঙ্গে অবশ্যই আড্ডা মারবো, সঙ্গে অনেক তথ্য নিয়ে। আসুন দেখতে। এবার আমরা কথা বলবো ইন্স্যুরেন্স নিয়ে শ্যামলী ভট্টাচার্য এবং সোনালী চন্দ্রের সঙ্গে। নমস্কার শ্যামলী। নমস্কার। নমস্কার সোনালী দি। নমস্কার। আচ্ছা, আপনারা আমাকে প্রথমেই যেটা বলুন যে একটা মানুষের, সে স্ত্রী হোক পুরুষ হোক, তার ইন্স্যুরেন্সের প্রয়োজনটা কেন, এবং সেই প্রয়োজনটা কি না ফুলফিল করলে জীবনে পরবর্তী ক্ষেত্রে তার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, আপনি একটু যদি বলেন। অবশ্যই জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ইন্স্যুরেন্সের দরকার। যেমন 3 মাস বয়স থেকে আমাদের এই ইন্স্যুরেন্সটা শুরু হয় 75 বছর পর্যন্ত। তো পথে ঘাটে চলতে ফিরতে আমাদের কোনো মানে আমাদের নিয়ে নিশ্চয়তা নেই, কিছু অ্যাক্সিডেন্টের নিশ্চয়তা নেই, অসুখ বিসুখ যে কোনো সময় পড়তে পারি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেকের নার্সিংহোম আজকাল বলে যা ব্যয় সাপেক্ষ, প্রত্যেকের পক্ষে এটা কাভার করা মানে ভীষণ মুশকিল। আর এটা ইন্স্যুরেন্স কোম্পানি একটা সরকারের মানে সরকারি ব্যাপার সঙ্গে থাকে, এবং টাকা পয়সা পেতে কোনো রকম কিচ্ছু অসুবিধা হয় না। এটা প্রায় মানে ধরুন যখন অ্যাক্সিডেন্টাল সব রকম বেনিফিট দেওয়া হয়। আপনার কি মনে হয় ইন্স্যুরেন্স কতদূর করা উচিত? হ্যাঁ, অবশ্যই করা উচিত, কেননা আমাদের ফিউচার প্ল্যানের জন্য এটা ভাবা উচিত। আমি যেটা ধরুন লাইফ ইন্স্যুরেন্স বলুন বা জেনারেল ইন্স্যুরেন্সে হেলথ ইন্স্যুরেন্স যেগুলো, কারণ ভবিষ্যতে আমরা কি অবস্থায় কখন থাকবো তার তো কোনো ঠিক নেই। সুতরাং যিনি ইন্স্যুরেন্স করবেন তার তো ফ্যামিলির চিন্তা করা আগে উচিত। বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো এটা অবশ্যই উচিত যে আমি না থাকলে আমার ফ্যামিলির কী হবে, ফ্যামিলি প্রোটেকশন। সেই কারণে তো অন্তত প্রথম থেকেই একটা ইন্স্যুরেন্স মানে কম বয়সে আমরা ভাবি যে একটু বেশি বয়সে করা উচিত বা কিছু, এটা নয়, একটা কম বয়স থেকেই ইন্স্যুরেন্সটা শুরু করা উচিত প্রত্যেকেরই। আচ্ছা, প্রথমত আমাদের দুজনকে আপনাদের বলি যে ইন্স্যুরেন্স করার কি কোনো বয়স লিমিটেশন আছে? আমাদের দর্শকরা নিশ্চয়ই জানতে যাবে যারা অনেকে করেনি,
এবং যদি সেটা না থাকে তাহলে মোটামুটি মিনিমাম কত বছর বয়স থেকে ইন্স্যুরেন্সটা করতে পারে? এখন দেখুন, লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে যেগুলো পড়ে, লাইফ ইন্স্যুরেন্স একদম শিশু বয়স থেকেও করা যায়, তবে সেই শিশুটার ওপরে তো লাইফটা কভার করে না, কভারটা করে তার প্যারেন্টসের ওপরে, প্যারেন্টসের এজের ওপরে। তো এখন প্যারেন্টস যদি চিন্তা করে যে ওর চিন্তা করেই আমাকে করতে হবে, সেই হিসেবে ঠিক বয়সটা বলা যায় না। বয়সটা মানে প্রত্যেকটা মানে প্রথম বয়স থেকে করা যায়। আর লাইফ ইন্স্যুরেন্স করতে অন্তত 50 অবধি তো করা যেতেই পারে। আর হেলথ ইন্স্যুরেন্স যেটা আমাদের আছে সেটাও আপনার একদম 0 বয়স থেকে 80 ইয়ার্স অবধি করা যায়। বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট যেটা আছে সেটাও আপনারা, ওটা কোনো এজ লিমিট নেই কোনো। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন যে আমাদের তো মানে সমাজে বিভিন্ন বয়সী মেয়ে আছে, ছেলে আছে। যেমন ধরুন একটা 18 বছরের মেয়েও যেমন আজকাল তো ভীষণ মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, মেয়েরা আজকাল নিজেরাই নারীরা উপার্জন করছে, তাদের ঘর সামলাচ্ছে, এবং সেটা মোটামুটি দেখা যাচ্ছে যে কলেজে পড়াকালীন 18-19 বছর বয়স থেকেই শুরু হচ্ছে। তো আপনারা দুজনে আমাদের দর্শকদের জন্য এই 18-19 বছর থেকে 25 বছরের মধ্যে, 25 থেকে 30-35-এর মধ্যে এবং তারপরে নিজের উপার্জন অনুযায়ী এবং মোটামুটি নিজের বয়স অনুযায়ী কীরকম ধরনের ছোটো ছোটো ইন্স্যুরেন্স করে তাদের জীবনটাকে ভালো আরও সুন্দর করতে পারে, সেটা যদি কয়েকটা ইন্স্যুরেন্সে এরকম কতগুলো টিপস দেন তাহলে আমার মনে হয় ভালো। প্রথমত এটা মহিলা পুরুষ বলে আলাদা করে কোনো ইন্স্যুরেন্সের ব্যাপার নেই, কারণ প্রত্যেকের জীবনে একটা সিকিউরিটি আছে। আর বাড়ির থেকে ধরুন যে 18-19 বছরের মেয়েরা যে স্কুল কলেজ যাচ্ছে, পড়াশোনা করছে, তাদের তো মানে উঠতে বসতে নানা রকম অসুবিধা হতে পারে। পার্সোনাল অ্যাক্সিডেন্ট একটা আমাদের জেনারেল ইন্স্যুরেন্সে আছে, যে ওটা এত সুন্দর যে পথে ঘাটে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় 1 লাখ টাকা কি 5 লাখ টাকা, যার যার বয়স অনুযায়ী একটা সীমা আছে, সেই অনুযায়ী করলে যদি অ্যাক্সিডেন্টের স্পট, তার তো ফ্যামিলিও অনেক সময় ছেলে মেয়েদের মা বাবারা ধরুন দুস্থ পরিবারও রয়েছে, অতটা টাকা পয়সা, তার উপরেই হয়তো স্টুডেন্ট বেরিয়েছে কলেজ থেকে, মানে কলেজে পড়ছে, প্লাস কিছু রোজগার চিন্তা আছে, তারা যদি রোজগারটা না থাকে তাদের বাড়ির পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি বলি সামান্য প্রিমিয়াম, খুবই সামান্য, মানে 1 লাখ টাকাতে 150 টাকা মতো প্রিমিয়াম একটা ইয়ারলি, কিছুই না একটা মানুষের পক্ষে, কিন্তু এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের করে রাখা উচিত। আচ্ছা, এরকম যে বললেন যে 1 লাখ টাকা থেকে 150 টাকার বছরের প্রিমিয়াম, এরকম আমাদের কিছু কম বাজেটের বাৎসরিক প্রিমিয়ামের কতগুলো স্কিম বলুন, আর একটু বেশি বাজেটের বলুন। আপনি যেমন একটু কম বাজেটের গুলো। কম বাজেটের বলতে আমাদের যেমন একটা পলিসি আছে, এটা পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য বলছি, জনতা পার্সোনাল অ্যাক্সিডেন্ট, 60 টাকা এর প্রিমিয়াম, এর 1 লাখ টাকা কাভারেজ, এনি এজে। মানে পদ্ধতিটা কীরকম? পদ্ধতিটা বলতে আপনার ইয়ারলি প্রিমিয়াম দিতে হয় এর জন্য 60 টাকা, আর কোনো সার্ভিস ট্যাক্স নেই এতে। আর এটার কভারেজটা হচ্ছে 1 লাখ টাকা অবধি যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেতে ওনার ফ্যামিলি পাচ্ছে। এছাড়া ওনার কোনো রকম প্রতিবন্ধী হয়ে গেলে, হাত অথবা পা যে কোনো একটা ডিসেবল হয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা পার্সেন্টেজ করা আছে। যেমন 2টো চোখই যদি নষ্ট হয়ে যায়, পুরো স্বামীংশটাই ফেরত পাবে। কি 2টো হাতই যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো স্বামীংশটা ফেরত পাবে। একটা হাত বা একটা পা বা একটা চোখ, তাহলে সেখানে 50% স্বামীংশ সে ফেরত পাবে। আর এছাড়া ডেথ, অ্যাক্সিডেন্টাল যে কোনো অ্যাক্সিডেন্টাল, যে এমনকি সাপে কামড়ালো সেটাকেও আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হচ্ছে। আচ্ছা, অনেক প্রফেশনাল যারা আছে তারা চাকরি করে না, চাকরিতে যারা একটা PF এর থাকে ব্যবস্থা থাকে, গ্র্যাচুইটি, পেনশন স্কিমও অনেক চাকরিতে থাকে, কিন্তু তাদের যেটা হয় যে একটা স্টেজের পর তাদের উপার্জন কমে গেলে বা বন্ধ হয়ে গেলে সেখানে তাদের জীবনে একটা তারপরেই সেটা কীভাবে চলবে সেটার একটা সমস্যা দেখা যায়। LICতে তো এরকম বিভিন্ন ধরনের সঞ্চয় ব্যবস্থা আছে, তো সেই সম্পর্কে যদি 2-1টা আমাদের সঞ্চয় ব্যবস্থা আমাদের দর্শকদের বলে দেন, তাদের একটা আইডিয়া হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে যাতে তারা করতে পারে। আপনি যেটা প্রশ্ন করলেন যে যারা একেবারে চাকরি বাকরি করে না বা শুধু ছোটোখাটো ব্যবসাতে নিযুক্ত আছে, সেক্ষেত্রে খুব কম বয়সে হলে আমি বলবো খুব কম প্রিমিয়াম দিয়ে আমাদের যে পলিসিটা আছে, খুবই চালু পলিসি, সেটা হচ্ছে এন্ডোমেন্ট পলিসি একটা। সেখানে আপনি লাইফ রিস্কটা কভার করছে, টার্ম আছে 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স। তাতে প্রিমিয়াম যত ইয়ার্সটা বাড়বে তত টার্মটা যতটা বাড়বে তাতে প্রিমিয়ামটা কম, এবং বয়সটা যদি কম হয় 18-র নিচে বা 18-র মতো এরকম হয়, তাতে প্রিমিয়ামটাও কম। 1 লাখে সেখানে হয়তো প্রিমিয়াম পড়বে 3500 কি 3000 এরকম একটা প্রিমিয়াম পড়বে ইয়ারলি। এটা আপনারা, এটা অনেকে এটা কোয়ার্টারলি
মান্থলি অথবা হাফ ইয়ারলিও পেমেন্ট করতে পারেন আর কি। আর এছাড়া যেটা বলছেন আরেকটু যদি বেশি মানে পয়সা দিয়ে করতে চায়, একটু সঞ্চয় করতে চায় ভবিষ্যতে চিন্তা করে, বিশেষ করে ফ্যামিলি প্রোটেকশনের চিন্তা করে বা নিজেরও রিটায়ারমেন্টের পর কী হবে এই চিন্তা করে, যেটা আমাদের পেনশন পলিসি একটা আছে, জীবন সুরক্ষা পলিসি। জীবন সুরক্ষা পলিসিটাও আপনার সেভাবেই তৈরি কি আপনি আপনার রিটায়ারমেন্ট লাইফে এটা বেনিফিটটা পাচ্ছেন। 55 বছর আমাদের ওয়েস্টিং এজ, মানে হচ্ছে 55 বছর থেকে আপনি পেনশনটা পেতে শুরু করবেন আর কি। পলিসিটা শুরু করতে পারেন 18 বছর বয়স থেকে। পলিসিটা শুরু হলো, এবারে প্রিমিয়ামটা পড়বে সাম ইনশিওর যতটা নেওয়া হবে, মানে 1 লাখ টাকার প্রিমিয়ামটা পড়বে সেখানে 5,000, যতটা বয়সটা কম সেই হিসেবে। অ্যাকচুয়ালি এগুলো একটু চার্ট দেখে বলতে হয়, পুরোপুরিভাবে বলা যায় না। এজ বিভিন্ন, আমরা তো মানে ক্লায়েন্টদেরকে মিট করি বিভিন্ন এজের বিভিন্ন, এখন সেভাবে বলতে হয়, প্রত্যেকটা তো এভাবে মনে রাখা। ইন্স্যুরেন্স সাবজেক্টটা ভাস্ট, সেটা একটু খুব এভাবে বলাটা একটু মুশকিল হয়ে পড়ে। তো এনিওয়ে ঠিক মানে এভাবে করা যেতে পারে। একটা পেনশন পলিসি নিলে আমার মনে হয় একজন মানে খুব কম বয়স থেকে নিলে তার একটা নিজের প্রোটেকশন বা সে না থাকলেও ফ্যামিলি প্রোটেকশন নিশ্চিন্ত হওয়া যায় আর কি। ব্যক্তিগত ইন্স্যুরেন্স কথা তো অনেক হলো, এবার আপনার প্রিয় জিনিসপত্র মানে যার উপর আপনার সবচেয়ে মায়া বেশি, যেমন ধরুন গাড়ি হতে পারে, আপনার বাড়ির দামি আসবাবপত্র হতে পারে, অথবা আপনার ফ্ল্যাটটাও হতে পারে, তো সে সম্পর্কে কিছু জানা যায়। শ্যামলীদি সে সম্পর্কে যদি কিছু বলেন। বাড়ি গাড়ি প্রত্যেকটি মানুষেরই ভীষণ নিজস্ব এবং প্রিয় জিনিস, এবং এইটা আমাদের সরকারিভাবে সুন্দরভাবে ইনশিওর করার ব্যবস্থা আছে। ধরুন গাড়ি ইনশিওর না করলে তো রাস্তাঘাটে গাড়ি চলতেই পারবে না। তো এদিকে বাড়ির জিনিসপত্র বলতে ফ্রিজ, টিভি, এসি, তারপরে যত যাবতীয় যা জিনিসপত্র আছে, ধরুন খাট, পালং, হাউস হোল্ডের যত দামি জিনিস যা আছে, এমনকি গয়নাগাটি। আজকাল তো গয়নাগাটি সবাই ভল্টে ব্যাংকে রাখে, কিন্তু অনেকের কিছু কিছু পড়ার জন্য তো বাড়িতে রাখতেই পারে। ধরুন একটা কানের দুল, একটা গলার হার, সেগুলো পুরোপুরি একটা ইনশিওর করার ব্যবস্থা আছে। মানে ধরুন 4-5টে কাপড়, ব্রেকডাউন থেকে নিয়ে আরম্ভ করে চুড়ি, হায়ার, বাগলারি সব, এবং খুব মানে কম প্রিমিয়াম। এটা বছরে হ্যাঁ প্যাকেজ পলিসি, ফুল প্যাকেজ পলিসি। আচ্ছা, বর্তমানে সরকারি ইন্স্যুরেন্স বেসরকারি ইন্স্যুরেন্স সংস্থাগুলোর কাছে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত ঠিক হচ্ছে না, তবে একটু কম্পিটিশন তো বেড়ে গেছে, আগের মতো তো ঠিক নেই জায়গাটা। তো তবুও বলছি আমাদের সেভাবে কোনো হ্যামার করছে না, কিন্তু তবে ওরা এখন সার্ভিস ওরিয়েন্টেড বেশি বেসরকারি জায়গাগুলো, আর 14টা কোম্পানি মার্কেটে এসে গেছে, সেই জন্য কম্পিটিশনটাই বেড়েছে। কিন্তু সুরক্ষাটা কিন্তু বলতে পারি সরকারি জায়গায় বেশি দিচ্ছে। এখন আমাদের সার্ভিসও অনেক ভালো হয়ে গেছে, ক্লায়েন্টকে আমরাও ভালো সার্ভিস দিতে পারছি, সেটা আমাদের অফিস অন্তত বুঝেছে। সেই জন্য কম্পিটিশনে আমরাও হেরে যাব না অ্যাটলিস্ট। সবই ছাড়তে পারি, এই যে বাগান, ফুলের বাগান, বক্ন সরাহারি, সবই ছাড়তে পারি। সিংহ দরজা, পদ্ম পুকুর, ভাঙা হৃদয় বাড়ি, সবই ছাড়তে পারি। কারণ ছাড়া যে খুব সহজ, এবং ছাড়া খুব সহজ। ছাড়া কি সত্যি এত সহজ? নিজের প্রিয়জনের দায়িত্ব, নিজের কর্তব্য বোধহয় নয়। তাই জীবদ্দশাতেই ইন্স্যুরেন্স করান, নিজের কর্তব্য এবং দায়িত্বগুলো পালন করুন। আপনার মৃত্যুর পরেও যাতে আপনার পরিবারের সকলের মুখে হাসি লেগে থাকে, এইটাই তো আপনার কামনা হওয়া উচিত, তাই না? আজকে আসি, বিদায়। খুব ঠান্ডায় বাড়িতে বসে কাঁপছেন আর ভাবছেন যে একটা গরম গরম নতুন রেসিপি পেলে কীরকম হয়। হ্যাঁ, সেই জন্যই আমি মনামি নারীর রান্নাঘর নিয়ে আর নতুন একটা গরম গরম রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আমার সঙ্গে আছেন মিস্টার টি রামারাও। তো আপনি আজকে কি রান্না শেখাচ্ছেন আমাদের? আজকে আমি টাউন কুরচান বানাবো। अच्छा, तो এতে কি কি লাগছে? এটা इसमें लगेगा सादा तेल लगेगा, और आपका कैप्सिकम लगेगा, टमाटो लगेगा, सॉल्ट, जीरा पाउडर, धनिया पाउडर, और चाट मसाला, अजवाइन, और ऑनियन टमाटो पेस्ट। अच्छा अच्छा, এই যে প্রনটা দেখছি এটা বোধহয় আগে কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। इसमें हल्दी पाउडर और नमक दिया होगा। আচ্ছা, শুধু হলুদ আর নুন দেওয়া হয়েছে। কতটা দেওয়া হয়েছে? 10 ग्राम सॉल्ट है और 5 ग्राम हल्दी है। সাদা তেল কতটা লাগছে? 2 চামচ মতন হলে হয়ে যাচ্ছে।
সাদা তেল ছাড়া অন্য কোনো তেল কি ইউজ করা যায়? না না, শুধু সাদা তেলেই হবে। আচ্ছা, তেলটা বোধহয় একটু গরম হবে খানিকক্ষণ। এটা কি দিচ্ছেন? আজওয়াইন অল্প অল্প। জিঞ্জার গ্রিন চিলি চপ, একটু আদা আর একটু লঙ্কা ছোট ছোট করে কাটা। অনিয়ন। এটা কটা আছে পেঁয়াজ? একটা পেঁয়াজ ছোট ছোট করে কাটা। ক্যাপসিকাম। ক্যাপসিকাম কটা আছে? একটা ছোট পিস। ছোট একটা ছোট ক্যাপসিকাম। এরপর এটা দিয়ে দিতে হবে। ওইটা মানে সাদা তেলে এগুলো দেওয়ার পরে খুব একটা বেশি ভাজতে হবে না, মানে সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিতে হবে। প্রনটা এটা তো হলুদ আর নুন দেওয়া আছে। আচ্ছা, এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা কি জোয়ানটা দেওয়া হয়েছে প্রথমে? এটা কি? প্লেন জল। প্লেন জল কতটা দেওয়া হলো? 1 কাপ না 1 কাপ? 1 কাপ। এটা কি একটা মানে খুব ঝাল ঝাল রিচ প্রিপারেশন হবে কি? জল নেই, इतना ঝাল নেই। ঝাল নেই, মিডিয়াম। এটা জিরা পাউডার। জিরে গুঁড়ো মানে চামচ হলে ক চামচ হবে? 1 চামচ না 8 চামচ? 1 টিস্পুন। আচ্ছা। ধনিয়া পাউডার। ধনে গুঁড়ো এটাও বোধহয় 1 চামচই নাকি একটু বেশি? 1 টিস্পুন से थोड़ा বেশি। আচ্ছা আচ্ছা, এই 1.5 চামচ মতো। আচ্ছা, আপনি মানে এই যে কুকিং এর ট্রেনিংটা এটা আপনার কোথায় হয়েছিল? मेरा ट्रेनिंगটা হচ্ছে দিল্লি में। दिल्ली में हुआ था। तो কত বছর আপনি ওখানে ছিলেন? কত বছর ট্রেনিং হয়েছে? ट्रेनिंग तो हम 1 महीना 1 साल किया था। আচ্ছা, 1 বছর। 15 साल दिल्ली में। ও 15 বছর দিল্লিতে ট্রেনিং হয়েছে। তারপর কি আপনি তাজ বেঙ্গলে এসেছেন? তারপর তাজ বেঙ্গলে এসেছেন, এখন इंडियन गेट। ये टमाटो ऑनियन पेस्ट। আচ্ছা, সবটাই মোটামুটি একসাথে, কোনো আলাদা করে রেখে দেওয়ার দরকার হয় না, একসাথেই সবগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যে লেবুটা দেখছি এটা কি একদম গার্নিশিং এর জন্য না এমনি? गार्निश नहीं नहीं, मच्छी में नींबू डालने से थोड़ा अच्छा टेस्टी है। আচ্ছা, সেই জন্য। एक चाट मसाला। চাট মশলা, এটাতে একটা খুব ভালো আলাদা টেস্ট আছে, গন্ধ ফ্লেভারটাও ভালো আছে। नींबू। আচ্ছা, লেবুটা এরপরে দিয়ে দিতে হবে। আধখানা পাতি লেবু। ধনে পাতাটাও ওর মধ্যেই দিয়ে দিতে হবে। আর কেউ যদি চায় বোধহয় পরে ওপরেও একটু মানে গার্নিশিং এর জন্য ওপরে একটু ধনে পাতা দিয়ে দিতে হবে। এটা কি মোটামুটি রেডি বোধহয়? রেডি हो गया। সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। উপরে গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা। খুব ভালো খেতে হয়েছে। প্রন কুরচন তৈরি করতে লাগছে টমেটো ও পেঁয়াজের পেস্ট, জিরে পাউডার, ধনিয়া, জোয়ান, চাট মশলা, ক্যাপসিকাম ও লেবু, টমেটো, ধনেপাতা কুচি,
আদা ও লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ ও সাদা তেল। তেল গরম হলে তাতে জোয়ান ফোড়ন দিন, আদা ও লঙ্কা দিন। এরপর এতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও ম্যারিনেট করা প্রন দিন। কিছুক্ষণ রান্না করুন। এরপর এতে জল দিন। ফুটে উঠলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং টমেটো ও পেঁয়াজের পেস্ট দিন। ভালোভাবে কষান। কষানো হয়ে গেলে এতে চাট মশলা ও লেবুর রস দিন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিন। পরে আরও কিছুটা ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা নিশ্চয়ই লিখে নিয়েছেন। এটা বাড়িতে রান্না করে ফেলুন আর খেয়ে আমাদের জানান যে কীরকম খেতে হয়েছে। আর আপনাদের কাছে যদি এরকম কোনো নতুন নতুন রেসিপি থাকে সেটাও আমাদের লিখে জানান, কারণ আপনারা যেসব রেসিপি পাঠাবেন তার মধ্যে যে রেসিপিটা সেরা হবে তাকে কিন্তু আমরা পুরস্কার দেব, আর সঙ্গে সুযোগ দেব নারীর রান্নাঘরে এসে মনামির সাথে রান্না করা।